আজ শনিবার পহেলা চৈত্র 1432 বঙ্গাব্দ বইমেলার 17তম দিনে আমি তামান্না খন্দকার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্টস টিভিএস বইমেলা প্রাঙ্গণ থেকে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন কবি, কথা সাহিত্যিক, অনুবাদক রাজু আলাউদ্দিন। কথা বলবো তার সাথে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি, কারণ একজন মানুষ যখন তিনি এক সাংবাদিক এবং তিনি বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেন, এই যে একটা মেলবন্ধন, এটা কিভাবে হয়েছিল এটা জানার আমার ভীষণ আগ্রহ আছে। আমি তো আসলে আপনি যেটা বললেন, যেমন রাজনৈতিক বিষয় নিয়ে লেখা কিংবা কখনো কখনো সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে লেখা, এগুলো অনেক পরে এসছে আর কি। আমার শুরু ছিল সাহিত্য আর কি। সাহিত্য বলতে কবিতা দিয়ে কবিতা লিখতাম, এখনও লিখি। তারপরে অনুবাদ করতাম, যেটা এখনও চলছে, এবং একই সঙ্গে প্রবন্ধ লেখা আর কি, দেশি এবং বিদেশি সাহিত্য নিয়ে। তো এটাই ছিল মুখ্য মূলত। কিন্তু পরে বলা যায় 2010 সালে আমি যখন দেশে ফিরে এলাম, এরপরে এরও বেশ খানিকটা পরে এইসব নানান বিষয়, মানে রাজনৈতিক বিষয়, যেগুলো সমসাময়িক বিষয়, এইসব বিষয়ে আমি লিখেছি। এখন এগুলো লেখার কারণ হলো, একজন লেখককে এইসব লিখতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আমি আবার এটাও বিশ্বাস করি যে লেখকের একটা দায়বোধ থাকে তার সংস্কৃতির প্রতি, তার জাতির প্রতি, এবং তার দেশ, সমাজ, সময়ের প্রতি আর কি। যেমন আপনার জীবনানন্দ দাশ বলেছেন না, যে সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চলে যেতে হয় কি কাজ করেছি আর কি কথা ভেবেছি। সেই ভাবনাগুলোর এক ধরনের লিখিত রূপ রেখে যাওয়া আর কি। এবং আমি মনে করি যে লেখককে মানে সবসময়ই সব বিষয়ে সাড়া দিতে হবে তা নয়, কিন্তু জাতির বড় বড় ক্রান্তি লগ্নে লেখকের দায় থাকে সাড়া দেওয়ার, সঠিকভাবে সাড়া দেওয়া, পৌঁছে দেয়া। জি, অবশ্যই। এটা আপনি আমাদের বাংলাদেশে আপনি দেখতে পাবেন, বাংলাদেশ হওয়ার আগেও ভাষা নিয়ে যখন শুরু হলো, সংগ্রামটা শুরু হলো, তখন পরবর্তী সময় থেকে তো উনি সাড়া দিয়েছেন, আব্দুল হক সাড়া দিয়েছেন, সৈয়দ মুস্তফা আলী সাড়া দিয়েছেন, আরো অনেকে, ডক্টর মোহাম্মদ এনামুল হক সাড়া দিয়েছেন। তো এই সাড়াটা যদি ওনারা না দিতেন, তাহলে কিন্তু এই বুদ্ধিবৃত্তিক আন্দোলন ছাড়া কিন্তু পরে এই যে রাজনৈতিক আন্দোলনের দিকে যে গড়িয়ে গেল, এটা, তাই না, এটা সম্ভব হতো না। মানে এক থেকেই একতা একদম। এবং 71 সালেও তাই লেখকদের যে ভূমিকা, সেটা তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, তাই না? আপনি বুদ্ধিবৃত্তিক ভাবে যদি একটি জাতিকে জাগ্রত করতে না পারেন, তাহলে শুধু বক্তৃতা দিয়ে তো হবে না। তো সেই সব কারণে আমি বিশ্বাস করি যে লেখকের দায় আছে সমসাময়িক বিষয়ে, এবং সেটা যদি খুব বড় ধরনের ইস্যু হয়, তখন সেখানে অংশগ্রহণ করা উচিত, তার সাড়া দেওয়া উচিত। আপনার একটা বই আছে, দক্ষিণে সূর্যোদয়। সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সাথে মূলত পূর্ব পশ্চিমের সম্পর্ক আছে, কিন্তু দক্ষিণে সূর্যোদয়, এটার প্রেক্ষাপটটা কি ছিল আসলে? হ্যাঁ, আপনি জানেন যে এই বইটা হচ্ছে আসলে লাতিন আমেরিকায়, অর্থাৎ দক্ষিণ আমেরিকায় রবীন্দ্রনাথের রচনার যে অভিজ্ঞতা, রবীন্দ্রনাথের চিন্তা বলি, রচনা বলি, বা তার শিক্ষা চিন্তা, তার সাহিত্য, সব কিছুর যে অভিজ্ঞতাটা হয়েছিল, সেগুলোর একটা সংক্ষিপ্ত ইতিহাস আমি তুলে ধরার চেষ্টা করেছি। এখন রবীন্দ্রনাথ মানে তো সূর্য, রবি, তাই না, সূর্য। তো আমি একটু একটু টুইস্ট করতে চেয়েছিলাম আর কি নামকরণের ক্ষেত্রে। যেহেতু দক্ষিণে রবীন্দ্রনাথের উদয় হয়েছে, উদয়াস্তের ইতিহাস, অস্ত তো বলা যাবে না, কারণ এখনো পর্যন্ত তাকে নিয়ে চর্চা হচ্ছে। তো ফলে আমরা বলতে পারি সেই সূর্য এখনো অস্তমিত হয়নি, সেই জন্যই হবেও না, সেটা যতদিন থাকবে, তাই না। মহৎ প্রতিভা, তাদের আলো, বাংলা সাহিত্য সংস্কৃতি মানেই হচ্ছে রবি ঠাকুর আসবে। হ্যাঁ, নিশ্চয়ই। তো দক্ষিণে রবীন্দ্রনাথের উদয়, সেটা কি আসলে সূর্যোদয় বলা হয়েছে, এটাই হচ্ছে মূল ঘটনা। এবং আমার হাতে এই মুহূর্তে আপনার একটা বই আছে, মেক্সিকান মনীষা। এই বইটা সম্পর্কে জানতে চাইবো। এই বইটা বেরিয়েছিল সম্ভবত 98 বা 99 সালে প্রথম সংস্করণ। তো আমি লাতিন আমেরিকায়, মেক্সিকো যাওয়ার আগেই লাতিন আমেরিকা নিয়ে আমার এক ধরনের আগ্রহ ছিল, যেটার ধারাবাহিকতা এখনো চলছে। আমার মনে হয়েছিল যে লাতিন আমেরিকান উপন্যাস, গল্প, এগুলো তো অনুবাদ হচ্ছেই, অনেক দিন থেকেই অনুবাদ হচ্ছে, কবিতা অনুবাদ হচ্ছে, কিন্তু লাতিন আমেরিকান লেখকদের প্রবন্ধের কোনো সংকলন এখনো পর্যন্ত তৈরি হয়নি। এইটি কিন্তু এখনো পর্যন্ত অদ্বিতীয়। তা আমার মনে হয়েছিল মেক্সিকান লেখকদের, সেরা লেখকদের, শীর্ষস্থানীয় লেখকদের
প্রবন্ধের একটা সংকলন হোক। এটা পূর্ণাঙ্গ নয়, কিন্তু এটা একটা সূচনা। হ্যাঁ, এবং যেটা এখনো পর্যন্ত আপনি বাংলা ভাষায় এই বঙ্গে বলেন বা অপর বঙ্গে, যেই দুই বাংলাতেই লাতিন আমেরিকার লেখকদের প্রবন্ধের কোনো সংকলন নেই। এটা হচ্ছে এখনো পর্যন্ত একমাত্র অদ্বিতীয়। এইটার আসলে এই যে অনুবাদ করার যে ব্যাপারটা, কখন মনে হয়েছে যে আপনার অনুবাদ করা উচিত? এটা তো আমার নিজের অনুবাদ আছে, কিন্তু এটা আমার সম্পাদনা মূলত আর কি। অনেকেরই অংশগ্রহণ আছে, অনেকে অনুবাদ করেছেন। আমি মনে করি লেখকের একটা দিক হচ্ছে তার সৃজনশীল দিক, মানে আমরা যেটাকে তথাকথিত অর্থে গল্প, উপন্যাস বা কবিতা, যেগুলোকে সৃজনশীল বলা হয়, এমনকি প্রবন্ধ। কিন্তু প্রবন্ধটা হচ্ছে এর মধ্যে মননশীলতার অংশগ্রহণটা বেশি থাকে, তাই না? তা আমরা একজন লেখকের মননশীল দিকটা আমরা অনেক সময় দেখতে চাই না বা দেখতে পাই না। মানে ওটাকে তিনি কি চিন্তা করেছেন, কিভাবে কি ভেবেছেন, কি মনে করে লিখেছেন, কোন প্রেক্ষাপটে লিখেছেন। রাইট। তো প্রবন্ধের মধ্যে সেই মননশীল চেহারাটা অনেক বেশি স্পষ্টভাবে দেখা দেয়, তুলে ধরা যায়, তাই না? তো এই জন্য আমার মনে হলো যে লাতিন আমেরিকান লেখকদের প্রবন্ধের যে শক্তি, সেখানের যে তারা অসম্ভব রকমের একই সঙ্গে সৃজনশীল এবং মানে মননশীল, এই দিকটা আমার তুলে ধরার একটা উদ্দেশ্য ছিল, যে কারণে এই সংকলনটি আমি করেছিলাম। নিজের লেখা কোন বইটা সবচেয়ে বেশি মনে হয়েছে যে এটা আমি আমার যে মনের ভাব, আমি যা চেয়েছি সেটা ফুটিয়ে তুলতে পেরেছি? সেটা তো একটা বইয়ের মধ্যে নেই। মানে আমি নিজে যেহেতু এক অর্থে বহুমুখী এই অর্থে বলছি যে আমি কবিতা লিখি, প্রবন্ধ লিখি, দেশি সাহিত্য নিয়ে প্রবন্ধ লিখি, বিদেশি সাহিত্য নিয়ে, তারপরে আমি রাজনীতি নিয়ে লিখি, ভাষা নিয়ে লিখি। ভাষা নিয়ে আমার একটা বই আছে, ভাষার প্রতিভা, বিকৃতি ও বিরোধিতা। তো আমি বিষয়ের দিকটা আমি বহুমুখী, ফলে আমি তো একটা দিকে আমি তৃপ্ত থাকতে পারবো না। কোনো একটি বিশেষ একটি বই আমার কাছে প্রিয়, মানে এইটা বলা একটু মুশকিল হবে। অনেকগুলোই প্রিয় আর কি। যেমন এই বইটা আমার প্রিয় বই। তার মানে যিনি স্রষ্টা, বইয়ের একটা বাস্তব রূপ যিনি দিয়েছেন, তার কাছে তার প্রত্যেকটা বই সন্তান তুল্য। হ্যাঁ, সেটা তো আপনি বলতেই পারেন, তাই না? মানে আপনার সন্তান যদি নুলো হয়, তারপরে সে আপনার প্রিয় সন্তান। হয়তো সে একটু তার অঙ্গে খানিকটা সীমাবদ্ধতা আছে বলে ওর প্রতি আপনার মমতা কিন্তু বেশি তৈরি হয়, মনে হয় যে ওকে আমার বেশি যত্ন করা উচিত। আমার ক্ষেত্রে ঠিক তেমন না। মানে আমি বলবো যে যেমন চর্যাপদ নিয়ে যে বইটা, ওইটা আমার প্রিয় বই, কারণ কালে কালান্তরে, কারণ হলো চর্যাপদের নিয়ে তো গবেষণা অনেক আছে, অনেক প্রবন্ধ আছে, শত প্রবন্ধ। কঠিন মনে হয়নি? না, কঠিন মনে হয়েছে প্রথমে লেখার আগে কঠিন মনে হয়েছে, কিন্তু যখন লিখতে শুরু করেছি তখন আর মনে হয়নি। তখন লেখার একটা আনন্দ আছে, তো সেই আনন্দটা আসলে মানে কঠিনকে করে ফেলে আর কি, সহজ করে ফেলে। তা আমার মনে হয়েছিল যে চর্যাপদের যেই মানে নন্দন তাত্ত্বিক যে সৌন্দর্য, এর যে সাহিত্যিক যে সমৃদ্ধি, সেই বিষয়ে কিন্তু আসলে আলোচনা হয়েছে খুব কম, এবং আরও বেশি কম পশ্চিমের সাহিত্য এবং চিন্তার সঙ্গে তুলনা করে চর্যাপদকে দেখা। সেই চেষ্টাটি এই বইয়ের মধ্যে আছে। সেদিক থেকে এটা একটা নতুন একটা অ্যাপ্রোচ আছে এই বইয়ের মধ্যে। আমি বলতে চেয়েছিলাম যে আপনি পাঠকদের উদ্দেশ্যে কিছু বলেন, কিন্তু আপনার একটা বই আছে, পাঠক পরাগায়ন। পাঠের পরাগায়ন, হ্যাঁ, পাঠের পরাগায়ন, হ্যাঁ। অন্তত বাংলাদেশে এটা প্রথম একটি বই যেটা লাতিন আমেরিকান সাহিত্য নিয়ে মানে পুরো বইটা রচিত আর কি। লাতিন আমেরিকান প্রায় 450 পৃষ্ঠার একটি বই। লাতিন আমেরিকার প্রায় শীর্ষ লেখক এবং এমন সব লেখকও আছেন যারা ঠিক মানে আন্তর্জাতিকভাবে অত পরিচিত নন, কিন্তু তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, মানে তাদের ওই আন্তর্জাতিক প্রচারের অভাবে আমরা জানি না, কিন্তু লাতিন আমেরিকান সাহিত্যে তাদের অবদান বিশাল, বিস্ময়কর। এইরকম অনেক লেখকও এই বইয়ের মধ্যে আছেন আর কি, তাদেরকে নিয়ে আলোচনা আর কি। সম্ভবত একমাত্র পশ্চিমবঙ্গে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটি বই আছে লাতিন আমেরিকান সাহিত্য নিয়ে। আমার ধারণা এটি দ্বিতীয় বই, পাঠের পরাগায়ন। পাঠকদেরকে কি বলবেন? মানে তাদেরকে বই পড়তে বলবো। বই পড়াটা কোনো বিলাসিতা না। বই পড়াটা হচ্ছে একটি জাতির আপনার অগ্রগতির জন্য জ্ঞান হচ্ছে প্রধান ভূমিকা পালন করে, ঠিক আছে?
সেটা না সব রকম জ্ঞান হতে পারে, শুধুই যে সাহিত্যই পড়তে হবে এমন না, বিজ্ঞান, তার ভালো সাহিত্য, লাগে এরকম সমাজ, যে ইতিহাস, কোনো বিষয়ের উপর সে বই পড়তে পারে। হ্যাঁ যে কোনো বিষয় আমি বলবো পড়ুন। মানে ইসলাম ধর্মেও কিন্তু পড়ার উপরে জোর দেওয়া হয়েছে, আপনি দেখবেন জ্ঞান সব আরোহণের উপর ধর্মে। জোর এটা দেওয়া শুধু হয়েছে। আমি মানে ইসলাম বলেই বলছি না, মানে সব ধর্মেই জ্ঞানের দিকে কিন্তু আপনার ধাবিত হওয়ার জন্য অনুপ্রাণিত করা হয়েছে নানানভাবে, তাই না? একটি জাতির মননশীলতার জায়গা, তার সৃজনশীলতার জায়গাকে যদি সমৃদ্ধ করতে হয় তাহলে বই পড়ার কোনো বিকল্প নাই, বই পড়তে হবে। আপনি না পড়ে তো জ্ঞানী হতে পারবেন না, না, আর যদি জ্ঞান না থাকে তাহলে আপনার পক্ষে কোনো রকম অগ্রগতি সম্ভব না। এমনকি বস্তুগত যে অগ্রগতি, মানসিক অগ্রগতি বলেন, বস্তুগত অগ্রগতি বলেন, সেগুলোর জন্য বই আপনার লাগবেই। আমি পাঠকদেরকে বলবো আপনারা পড়ুন, ভালো বই পড়ুন এবং নিজেকে গড়ে তুলুন, পরবর্তী প্রজন্মকেও গড়ে তুলতে উৎসাহিত করুন বই পড়ার মাধ্যমে। বই মেলায় এসেছি, বই মেলা নিয়ে প্রত্যাশা কি? আমি বলবো যে এই বইমেলাটা যেভাবে আয়োজিত হচ্ছে এটা নিয়ে আমার খুব বেশি অতৃপ্তি নেই, কিন্তু আমি মনে করি আরও ভালো করা উচিত। এটা আমি এর আগেও আমি বলেছি যে বইমেলাকে এর মধ্যে শিশুদের জন্য একটা প্লে গ্রাউন্ড থাকা উচিত, তারপরে আরেকটু কমফোর্টেবল, মানে আরেকটু আরামদায়ক, মানে শুধু এই যে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে যায়, তাই না? বিভিন্ন জায়গায় আপনি একটা একটা যা রাখবেন যাতে একটু রেস্ট নিতে পারে, ঠিক আছে, একটু বিশ্রাম নেবে, আবার হাঁটবে, হ্যাঁ। তারপরে ধুলোবালির দিকটা আজকে যদিও মানে অনুকূল, মানে জন্য আবহাওয়ার দিক থেকে ধুলোবালিটা মানে প্রতিরোধ করার ব্যাপারে আরও বেশি উদ্যোগ নেওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন বেঙ্গল বুকস প্রেজেন্টস টিভিএস বইমেলা প্রাঙ্গণ থেকে। আমি তামান্না খন্দকার ছিলাম আপনাদের সাথে, আর আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন কবি, কথাসাহিত্যিক, অনুবাদক রাজু আলাউদ্দিন। দেখা হবে পরবর্তী আয়োজনে কোনো বিশিষ্ট জনকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, টিভিএস এর সাথেই থাকুন।